হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা চ্যাপ্টার 4 কোষ বিভাজন ও তার রকমভেদ এই চ্যাপ্টারের আমরা চতুর্থ পাঠের ক্লাসটা করতেছি। আজকের এই ভিডিওতে আমি 43 পৃষ্ঠা আমরা 43 পৃষ্ঠার 4.2 এই টপিকটা নিয়ে আলোচনা করব। সো ভাইয়া দেখো, আমরা যারা তোমরা আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝবা না। সো এই ভিডিওটা দেখে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবা। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পাশাপাশি গণিত বইটা প্রত্যেকটা পেজ অনেক ডিপলি আলোচনা করে থাকি। তো চলো ভাইয়া শুরু করি। দেখো, এই টপিকটা বোঝার জন্য আমাদের নতুন একটা কোষ সম্পর্কে জানতে হবে। সেই কোষটা স্টেম কোষ। এই কোষটা সম্পর্কে তোমরা আগে কখনো জানো নাই। সো এই স্টেম কোষ সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। এখন ভাইয়া দেখো, এই স্টেম কোষটা বুঝতে চাইলে তোমাকে ফার্স্ট অফ অল আমাদের যে নর্মাল যে কোষগুলো আছে এই কোষগুলা আগে বুঝতে হবে। এখন ভাইয়া দেখো, এই স্টেম কোষ এটাকে জীবদেহের এক ধরনের বিশেষ কোষ বলা হয়। দেখো ভাইয়া, এই জীবদেহের বিশেষ কোষ বলার একটাই রিজন, এই রিজনটা স্টেম কোষগুলা একটা স্টেম কোষ থেকে অসংখ্য নর্মাল কোষ তৈরি হয়। মানে এইটা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে চাও তোমাকে আগে নর্মাল কোষগুলো বুঝতে হবে। তো চলো ভাইয়া, আমরা আমাদের দেহে যে নর্মাল কোষগুলো আছে এই নর্মাল কোষ সম্পর্কে জানি। আমরা কিন্তু জানি ভাইয়া, আমাদের দেহে যেমন রক্তের কোষ, তারপর ভাইয়া পেশি কোষ, তারপর পাকস্থলীর কোষ, তারপর ভাইয়া আমাদের ত্বকের কোষ, এগুলাকে আমাদের দেহের নর্মাল কোষ বলা হয়। এখন ভাইয়া, এই নর্মাল কোষ এগুলার কাজ বেসিক্যালি কি? দেখো ভাইয়া, আমরা জানি যে আমাদের রক্তের যে কোষ থাকে এটার মধ্যে দুইটা ভাগ থাকে, একটা শ্বেত রক্তকণিকা আর একটা ভাইয়া লোহিত রক্তকণিকা। তো ভাইয়া, শ্বেত রক্তকণিকার কাজ জীবাণু কি করা ভাইয়া? ভক্ষণ করা, জীবাণু ভক্ষণ করা। সিমিলার ওয়েতে পেশি কোষের কাজ কি? পেশি কোষ একটা নর্মাল কোষ। পেশি কোষের কাজ ভাইয়া, এরা সংকোচনশীলতা, অর্থাৎ আমাদের দেহে যে হাড় বা অভ্যন্তরীণ যে অঙ্গ থাকে এই অঙ্গগুলার রক্তনালীর সাথে সংযুক্ত যে পেশিগুলো থাকে এগুলো নাড়াচাড়া করার জন্য দায়ী ভাই পেশি কোষ। অর্থাৎ আমরা যে আমাদের হাত নাড়াচ্ছি, তারপরে আমাদের বডির ভিতরে যে হাড়গুলো আছে এই হাড়গুলো নাড়াচাড়া করার জন্য তোমার যে কোষ দায়ী এটা ভাইয়া পেশি কোষ। সিমিলার হতে ভাইয়া ত্বকের কোষ। ত্বকের কোষ ভাই কী কাজ করে? এই ত্বকের কোষে ভাইয়া প্রধান কাজ প্রতিরক্ষা করা। প্রতিরক্ষা করা মানে কি? প্রতিরক্ষা করা মানে ভাইয়া, ধরো আমাদের বাইরের ময়লা আবর্জনা থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করে, এটা ত্বকের কোষের কাজ। সিমিলার হতে ভাইয়া পাকস্থলীর যে কোষগুলো আছে এর প্রধান কাজ ভাইয়া, আমরা খাবার খাই বা খাদ্য হজম হতে সহায়তা করে পাকস্থলীর কোষ। তাহলে ভাইয়া এইখান থেকে তুমি একটু চিন্তা করো, আমাদের দেহের যে নর্মাল কোষগুলো আছে এই কোষগুলা একটা সুনির্দিষ্ট কাজের জন্য বা একটা সুনির্দিষ্ট কাজ করে থাকে। যেমন ভাইয়া পাকস্থলী কোষের কাজ খাদ্য হজমে সহায়তা করা। সিমিলার হতে ত্বকের কোষের কাজ প্রতিরক্ষা দেওয়া। তাহলে ভাইয়া পাকস্থলীর কাজ কিন্তু কি করবে না? আমাদের শরীরকে প্রোটেক্ট করবে না, যেরকম ত্বকের কোষ করে। এই জন্য ভাইয়া আমাদের দেহে যে নর্মাল কোষগুলো আছে এই কোষগুলোকে আমরা বলতে পারি একটা সুনির্দিষ্ট কাজ সম্পাদনকারী কোষ। ভাইয়া ভালো করে বোঝো, আমাদের দেহে যে নর্মাল কোষ আছে এরা সুনির্দিষ্ট কাজ সম্পাদনকারী কোষ বলা হয়। সিমিলার হতে ভাইয়া অন্যভাবে চিন্তা করলে এই স্টেম কোষ এটা ভাইয়া নির্দিষ্ট কোনো কাজের জন্য এরা নির্দিষ্ট কোনো কাজ করে থাকে না। যেমন আমাদের নর্মাল যে কোষগুলো ছিল এরা কিন্তু যে কোষের যে কাজ ওই কাজটাই তারা করতো, বাট এই স্টেম কোষ নির্দিষ্ট কোনো কাজ করে না। এরা এদের প্রয়োজনে একটা কোষ থেকে অনেকগুলা কোষে রূপান্তরিত হয়। তাহলে ভাইয়া সংজ্ঞাটা যদি আমি দিই, যে সকল কোষের সুনির্দিষ্ট কোনো কাজ নেই তাদের প্রয়োজনে তারা যে কোনো কোষে পরিণত হতে পারে তাকে স্টেম কোষ বলে। তাহলে ভাইয়া ডিফারেন্সটা একটু বোঝো, তাহলে স্টেম কোষ তুমি অনেক ক্লিয়ারলি বুঝতে পারবে। ডিফারেন্সটা ভাইয়া, যে আমাদের দেহে যে নর্মাল কোষটা আছে এদের কাজ সুনির্দিষ্ট, এরা একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়ে থাকে। আর স্টেম কোষ এদের নির্দিষ্ট কোনো কাজের জন্য তৈরি হয় না, এরা তাদের প্রয়োজনে একটা কোষ থেকে আরেকটা কোষে পরিণত হতে পারে। তাহলে ভাইয়া এখানে কিন্তু তুমি পার্থক্যটা বুঝছো। যেমন পেশি কোষের কাজ কি ভাইয়া? সংকোচনশীলতা, অর্থাৎ এরা আমাদের হাত, তারপর ধরো পা বা আমাদের অভ্যন্তরীণ যে অঙ্গাণুগুলো আছে, হ্যাঁ, রক্তনালী, এদেরকে সংকোচন পোষণ করার জন্য আমাদের পেশি কোষ কাজ করে থাকে। ত্বকের কোষ কী করে ভাইয়া? প্রতিরক্ষা দেয়, হ্যাঁ। কিন্তু এই যে স্টেম কোষ এরা সুনির্দিষ্ট কোনো কাজ করে না, এরা এদের প্রয়োজনে একটা কোষ থেকে আরেকটা কোষে রূপান্তর হতে পারে। তাহলে ভাইয়া পার্থক্যটা বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া,
এই যে আমাদের দেহে যে নর্মাল কোষগুলো ছিল, রক্তের কোষ, তারপর হচ্ছে ভাই পেশি কোষ, এরা বেসিক্যালি এই স্টেম কোষ থেকে উৎপত্তি হয়। অর্থাৎ ভাইয়া এই স্টেম কোষগুলা বিভাজন হয়ে রক্তের কোষ হইতে পারে, তারপরে ত্বকের কোষ হইতে পারে, পাকস্থলীর কোষ হইতে পারে, তারপরে নিউরনের কোষ হইতে পারে। তাহলে ভাইয়া স্টেম কোষ আশা করি বুঝতে পারছো যে এরা সুনির্দিষ্ট কোনো কাজের জন্য হচ্ছে বসে থাকে না। এরা কি করে, তাদের প্রয়োজনে তারা কি হতে পারে ভাইয়া, এক কোষ থেকে আরেকটা কোষে রূপান্তরিত হতে পারে। যেমন স্টেম কোষ থেকে ভাইয়া দেখো ত্বকের কোষ হয়, পাকস্থলীর কোষ হয়, রক্তের কোষ হয়, নিউরনের কোষ হয়। এরা কি হতে পারে, একটা কোষ থেকে আরেকটা কোষে রূপান্তর হতে পারে। এরা কিন্তু নর্মাল কোষের মতো না। এই জন্য ভাইয়া যেহেতু এরা নর্মাল কোষের মতো না, একটা কোষ থেকে আলাদা আলাদা কোষে রূপান্তর হতে পারে, এই জন্য এদেরকে কি বলা হয় ভাইয়া, বিশেষ কোষ বলা হয়। তাহলে বিশেষ কোষ তো বুঝতে পারছো। এখন ভাইয়া তোমাকে জানতে হবে যে স্টেম কোষটা বেসিক্যালি কোথায় পাওয়া যায় বা এর উৎপত্তি স্থল কোথায়। এখন ভাইয়া তোমাকে যেটা বুঝতে হবে, এই স্টেম কোষ হচ্ছে দেখো আমরা যখন বা আমাদের প্রাণী দেহটা যখন হচ্ছে মাতৃগর্ভে থাকে, হ্যাঁ, আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি, আমরা কিন্তু যখন প্রাণীতে হচ্ছে পরিণত হই না, অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীর ভ্রূণে স্টেম কোষ পাওয়া যায়। বা এইখানে বুঝতে হবে, দেখো আমরা যখন মাতৃগর্ভে থাকি অর্থাৎ ভ্রূণের মধ্যে থাকি, আমরা যখন প্রাণীতে পরিণত হই না, তখন বেসিক্যালি যে ভ্রূণটা থাকে ওই ভ্রূণের মধ্যেই এই স্টেম কোষগুলো কি থাকে। এখন ভাইয়া আমি যদি একটু ডিপলি তোমাকে বুঝাই যে ভাইয়া এইখানে তোমাকে একটু বুঝতে হবে, দেখো ভাইয়া এটা হচ্ছে শুক্রাণু আর এটা হচ্ছে ভাইয়া ডিম্বাণু। সো এই শুক্রাণু আর ডিম্বাণু মিলন হইয়া জাইগোট তৈরি করে, এই জাইগোট অবস্থাটাকেই ভ্রূণ বলা হয় ভাইয়া। ক্লিয়ারলি একটু বুঝো, এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু, এই দুইটার মিলনের ফলে ভাইয়া জাইগোট তৈরি করে, আর এই জাইগোট অবস্থাকেই ভাইয়া ভ্রূণ বলা হয়। এখন এই ভ্রূণটা বিভাজিত হয়ে এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কোষ তৈরি করে। যেমন ভাই এই যে এগুলা কি হচ্ছে, অসংখ্য কোষ। এই কোষগুলা একটা সময় ভাইয়া হচ্ছে মানবদের আমাদের যে শরীর থাকে, শরীরে হাত তৈরি করে, তারপরে কোনো কোষ হচ্ছে চোখ তৈরি করে, কোনো কোষ হচ্ছে ভাইয়া দুইটা পা তৈরি করে, কোনো কোষ হচ্ছে কিডনি তৈরি করে, কোনো কোষ হচ্ছে লিভার তৈরি করে। তখন কিন্তু আমরা বেসিক্যালি কী হই, আস্তে আস্তে একটা হচ্ছে প্রাণীতে পরিণত হই। অর্থাৎ ভ্রূণ থেকে আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের হাত হয়, পা হয়, তারপরে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গাণু হয়। তাহলে ভাইয়া এই যে ভ্রূণের ভিতরে যে কোষগুলা থাকে এইগুলাকে আমরা স্টেম কোষ বলবো। কেন? কারণ আমরা জানি ভাইয়া স্টেম কোষ কী হয়, বিভাজিত হয়ে কী হতে পারে ভাই, নর্মাল যে কোষগুলো আছে ওইগুলাতে রূপান্তর হতে পারে, আমরা সংজ্ঞা থেকে দেখে আসছি। তাহলে ভাইয়া এখান থেকে আমি বলতে পারি না স্টেম কোষগুলো কই পাওয়া যায়, ভ্রূণে পাওয়া যায়। আর ভ্রূণ কই থাকে ভাইয়া, এই জাইগোট। আর জাইগোট কীভাবে সৃষ্টি হয় ভাইয়া, শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে। এই ভ্রূণের ভিতরে যে কোষগুলো থাকে এগুলা বিভাজিত হতে হতে বা হচ্ছে বিভাজিত হয়ে এক এক সময় একটা দুইটা হাত তৈরি করবে। ধরো এখানে দুইটা কোষ আছে, এখানে অসংখ্য কোষ থাকে, এই অসংখ্য কোষের মধ্যে দুইটা কোষ বিভাজিত হয়ে দুইটা পা তৈরি করবে, দুইটা কোষ বিভাজিত হয়ে দুইটা হাত তৈরি করবে, আবার আরেকটা কোষ বিভাজিত আর দুইটা কোষ বিভাজিত হয়ে দুইটা চোখ তৈরি করবে, আর দুইটা কোষ বিভাজিত হয়ে তোমার হচ্ছে পাকস্থলী, কিডনি, লিভার এগুলো তৈরি করবে। তাহলে ভাই আমরা এখান থেকে বলতে পারি না যে আমাদের হচ্ছে ভ্রূণের ভিতরে যে কোষগুলো থাকে এইগুলো হচ্ছে কি ভাইয়া, স্টেম কোষ। আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া তাহলে ফাইনালি আমরা কি বুঝলাম? ফাইনালি বুঝলাম হচ্ছে ভাইয়া স্টেম কোষ হচ্ছে একটা বিশেষ ধরনের কোষ। এই কোষগুলা সুনির্দিষ্ট কোনো কাজের জন্য হচ্ছে কি এরা বসে থাকে না, এরা তাদের প্রয়োজনে কি হয় ভাই, অনেক হচ্ছে নর্মাল কোষে রূপান্তরিত হয়, যেটাকে আমরা স্টেম কোষ বলি। সো সংজ্ঞাটা লিখে রাখছি, তোমরা এটা লিখে রাখবা। আর স্টেম কোষ ভাইয়া আমরা জানি যেহেতু একটা বিশেষ ধরনের কোষ, এই কোষ থেকে কি হয় ভাইয়া, অসংখ্য নর্মাল কোষ তৈরি হয়। সো এটা তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাইছি। এখন ভাইয়া তোমাকে যেটা বুঝতে হবে স্টেম কোষ বেসিক্যালি এর বৈশিষ্ট্যটা কি। তো ভাইয়া চলো একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, তারপরে তোমাদের বইতে কি বলছে এটা হচ্ছে আলোচনা করব। কারণ এই কথাগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে ভাইয়া তোমাদের বইয়ের লেখাগুলো বুঝতে পারবা। এখন দেখো ভাইয়া স্টেম কোষের বৈশিষ্ট্য, আমরা প্রথম বৈশিষ্ট্য বলতে পারি এদের নির্দিষ্ট কোনো কাজ নেই, নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই। তার মানে ভাইয়া স্টেম কোষের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই। যেমন নর্মাল কোষগুলো ছিল আমাদের ত্বকের কোষ, রক্তের কোষ, তারপর পাকস্থলীর কোষ, এরা কিন্তু ভাইয়া নির্দিষ্ট কাজে নিযুক্ত থাকতো। পাকস্থলীর কোষ যেমন খাদ্য হজমে সহায়তা করতো, পেশির কোষ যেমন হচ্ছে ভাইয়া কি করতো, সংকোচনশীলতার জন্য কাজ করতো। কিন্তু এই স্টেম কোষ ভাইয়া কি করে না, এখানে একটু মিস্টেক, স্টেম বানানটা ভুল হয়েছে।
এই স্টেম কোষ কিন্তু ভাইয়া নির্দিষ্ট কোনো কাজের জন্য বসে থাকে না, এরা কি করে ভাইয়া এক এক সময় তাদের নিজের প্রয়োজনে কি করতে পারে ভাইয়া এক এক কাজ করে বা এক এক বৈশিষ্ট্য প্রদান করে। আর 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি এরা প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে। এটা কিন্তু আমরা দেখে আসছি যে ভাই স্টেম কোষ তাদের প্রয়োজনে কী কী হতে পারে, হচ্ছে অনেকগুলা নর্মাল কোষে রূপান্তর হতে পারে, কেউ হচ্ছে কিডনির কোষ রূপান্তর হতে পারে, পাকস্থলীর কোষে রূপান্তর হতে পারে, রক্তের কোষে রূপান্তর হতে পারে, ত্বকের কোষে রূপান্তর হতে পারে। তারপরে ভাইয়া এদের অসংখ্যবার বিভাজন ক্ষমতা, তার মানে এই স্টেম কোষগুলা ভাইয়া অসংখ্যবার বিভাজিত হতে পারে। ঠিক আছে, এখন চলো ভাইয়া স্টেম কোষ সম্পর্কে আমি তোমাদেরকে যে আইডিয়াগুলো দিছি, এখন এই আইডিয়াগুলো নিয়ে আমরা একটু বইতে পড়ে দেখি কী বলছে। আমরা বহুকোষী প্রাণী, আমাদের শরীরে রয়েছে প্রায় 1 ট্রিলিয়ন কোষ। চিন্তা করা যায় যে আমাদের 1 ট্রিলিয়ন কত কোষ। ঠিক আছে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন রক্তের কোষ, পেশি কোষ, ত্বকের কোষ, পাকস্থলীর কোষ ইত্যাদি। তাহলে ভাইয়া আমাদের শরীরে কিন্তু এই কোষগুলো থাকে। হ্যাঁ, প্রতিটি ভিন্ন ধরনের কোষের নিজস্ব গঠন এবং নিজস্ব কাজ আছে। তাহলে ভাইয়া আমি কিন্তু এই জিনিসটা আলোচনা করছি যে প্রত্যেকটা নর্মাল কোষের কিন্তু ভিন্ন ধরনের গঠন এবং ভিন্ন ধরনের কাজ থাকে। যেমন পেশির কোষে যে কাজটা করবে ত্বকের কোষে কিন্তু ওই কাজটা করবে না। ঠিক আছে, এই কোষ এসেছে স্টেম বা স্টেম সেল বা স্টেম কোষ নামক এক ধরনের বিশেষ কোষ থেকে। তার মানে ভাইয়া এটা কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা আমাদের যে নর্মাল কোষগুলো থাকে আমাদের শরীরে, এই কোষগুলো কই থেকে আসে ভাইয়া? স্টেম কোষ থেকে আসে। আর স্টেম কোষটা অসংখ্যবার বিভাজিত হতে পারে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা এখন দেখো, সকল প্রাণী ও উদ্ভিদের স্টেম কোষের প্রয়োজন। সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে ভ্রূণ বলে। তো ভাইয়া এই ভ্রূণ সম্পর্কে তোমাকে বলছি যে একটা প্রাণী যখন সম্পূর্ণরূপে বিকশিত না হয় ওই অবস্থাটাকে ভ্রূণীয় অবস্থা বলা হয়। আর ভ্রূণের ভিতরে কী থাকে ভাইয়া? স্টেম কোষ থাকে। এই স্টেম কোষগুলো ভাইয়া বিভাজিত হয়ে একটা সময় আমাদের নর্মাল যে কোষগুলো ওইগুলোতে রূপান্তর হয়। ঠিক আছে, আচ্ছা ভ্রূণের স্টেম কোষগুলো বিভিন্ন ধরনের কোষে বিকশিত হতে পারে। তার মানে এই ভ্রূণের ভিতরে যে কোষগুলো থাকে ভাইয়া, হ্যাঁ এই যে ভ্রূণের ভিতরে যে স্টেম কোষগুলো থাকে ভাইয়া, এইগুলা বিকশিত হয়ে বা বিভাজিত হয়ে আরও অন্যান্য কী করতে পারে ভাইয়া? কোষ তৈরি করতে পারে। ত্বকের কোষ তৈরি করে, নিউরনের কোষ তৈরি করে। আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কোষগুলা এই স্টেম কোষ থেকে আসে। তাহলে চিন্তা করো কতটা গুরুত্বপূর্ণ স্টেম কোষ। ঠিক আছে, এই স্টেম কোষ না থাকলে কিন্তু ভাইয়া আমাদের অস্তিত্ব থাকতো না বা আমরা হইতাম না, বা আমাদের হাত পা আমাদের একটা পূর্ণাঙ্গ প্রাণীতে রূপ পাইতাম না। ঠিক আছে, তাহলে স্টেম কোষটা কত গুরুত্বপূর্ণ। এই স্টেম কোষ থেকে মূলত কী হয়? বিকশিত হয়ে আমাদের শরীরের বিভিন্ন যে কোষগুলো আছে ওইগুলোতে রূপান্তর হয়। আর এর নির্দিষ্ট কোনো কী নেই ভাইয়া? কাজ বা বৈশিষ্ট্য নাই। এদের প্রয়োজনে এরা কী করতে পারে? যে কোনো কাজ করতে পারে। আচ্ছা এখন নেক্সট দেখি ভাই কী বলছে। সমস্ত স্টেম কোষের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। স্টেম কোষ বিভক্ত হয়ে আরও স্টেম কোষ তৈরি করে। তার মানে ভাই স্টেম কোষগুলা, এটা একটা স্টেম কোষ চিন্তা করো, এটা বিভাজিত হয়ে আরও 2টা স্টেম কোষ তৈরি করবে এবং এটা আবার বিভাজিত হয়ে আরও 2টা স্টেম কোষ তৈরি করবে। তার মানে এর বিভাজন ক্ষমতা হচ্ছে ভাই অনেক। একটা স্টেম কোষ থেকে অনেকগুলা স্টেম কোষ তৈরি হতে পারে। ঠিক আছে, একটি স্টেম কোষ 2টি অপত্য কোষে বিভক্ত হয়ে প্রতিটি অপত্য কোষ হুবহু মূল কোষের মতো হয়। তার মানে ভাইয়া এই যে এই প্রথম কোষটা থেকে যে ভাইয়া 2টা কোষ হয়েছে এটাকে মাতৃকোষ বলা হয়, আর এটা হচ্ছে অপত্য কোষ বলা হয়। এবং এই প্রথম যে স্টেম কোষটা ছিল যেটা থেকে বিভাজিত হয়ে বাকি 2টা স্টেম কোষ হয়েছে, এই 2টা স্টেম কোষ ভাইয়া এই কোষের যে হচ্ছে বৈশিষ্ট্য ছিল ঠিক সিমিলার বা ঠিক সেম বৈশিষ্ট্যগুলো এই 2টা কোষে যাবে। এবং এই 2টা কোষ বিভাজিত হয়ে যখন নতুন আরও 2টা অপত্য কোষ তৈরি করলো, অপত্য মানে হচ্ছে ভাই নতুন কোষ তৈরি করলো, এই কোষের যে বৈশিষ্ট্য ছিল এই 2টা কোষ ঠিক সিমিলার বৈশিষ্ট্যই পাবে। এই কথাটাই বলছে তারা। আচ্ছা এভাবে ভ্রূণের স্টেম কোষ সরবরাহ নিশ্চিত হয়। একটি ক্রমবর্ধমান ভ্রূণ এবং তার অঙ্গগুলো বিকাশের জন্য প্রচুর স্টেম সেল প্রয়োজন হয়। একটি ক্রমবর্ধমান ভ্রূণ এবং তার অঙ্গগুলো বিকাশের জন্য প্রচুর স্টেম সেলের প্রয়োজন হয়। অর্থাৎ একটা ভ্রূণের যে স্টেম সেলগুলো থাকে ওইখান থেকেই তো বেসিক্যালি আমাদের কী হয়? মানব দেহের বিভিন্ন অঙ্গাণুর জন্য যে কোষগুলো প্রয়োজন ওইগুলো তৈরি হয়। সো ওইগুলোর জন্য তৈরি হওয়ার জন্য আমাদের কি একটা ভ্রূণে অনেকগুলো স্টেম সেলের প্রয়োজন হয়। আর অনেকগুলো স্টেম সেল আমরা কি জানি ভাইয়া? যে স্টেম সেলগুলো অনেক বেশি বিভাজিত হতে পারে। ঠিক আছে, অনেক বেশি বিভাজিত হতে পারে। আচ্ছা এখন দেখি গবেষণাগারে কয়েকটি স্টেম সেল দিয়ে শুরু করে কয়েক মাসের মধ্যে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ কোষ তৈরি করতে সক্ষম হয়েছেন। তার মানে কয়েকটা স্টেম সেল দিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে আরও লক্ষ লক্ষ কী করছে ভাই? স্টেম সেল তৈরি করেছেন। এখন ভাই এই স্টেম সেলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাদেরকে বলি। ধরো আমাদের যদি কারো চোখে প্রবলেম হয় বা চোখ সমস্যা থাকে, তাহলে এই স্টেম সেলের মাধ্যমে ওই চোখের সমস্যা দূর করা যায়। বা কেউ কোনো একটা চোখে দেখতেছে না, সো এই স্টেম সেল দিয়ে ওই হচ্ছে তোমার হচ্ছে
পুনরায় হচ্ছে ওই চোখের হচ্ছে দৃষ্টি ফিরে আনা যায়, বা কারো কানে প্রবলেম শুনতেছে না, তো হচ্ছে কানের স্পেসিফিক যে জায়গাটাতে প্রবলেম স্টেম সেল দিয়ে ওই প্রবলেমগুলো সলভ করা যায়। ধরো কারো ত্বকে প্রবলেম, হ্যাঁ ওই ত্বকের যে জায়গাটাতে প্রবলেম এই স্টেম সেল দ্বারা ওই জায়গাটা রিপেয়ার করা যায়। আবার ধরো হচ্ছে ভাইয়া কারো চুল উঠতেছে না, হ্যাঁ টাক, সো এই চুল উঠার জন্য যে কোষগুলো দায়ী ওই স্টেম সেল দ্বারা হচ্ছে তোমার কি করা যায়, ওইখানে স্থাপন করলে নতুন করে চুল গজায়। সো একটা বিশেষ ধরনের কোষ এটা। আচ্ছা, এই পর্যায়ে আমরা বহুকোষী জীবদেহের কোষ বিভাজন সম্পর্কে জানবো। দেখো, বহুকোষী জীবদেহের যে প্রক্রিয়া বিভাজিত হয় তাকে মাইটোসিস বলে। ভাইয়া এর আগের ভিডিওগুলোতে কিন্তু ভাই আমি হচ্ছে অ্যামাইটোসিস অর্থাৎ এককোষী জীবের যে হচ্ছে কোষ বিভাজন এটা সম্পর্কে ডিপলি আলোচনা করছি। এখন আমরা বহুকোষী জীবদেহ নিয়ে চিন্তা করব। সো ভাইয়া বহুকোষী জীবদেহের কোষ বিভাজন যে প্রক্রিয়া ঘটে তাকে ভাইয়া মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। আর যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে যে প্রক্রিয়া বিভাজিত হয় তাকে মিওসিস বলা হয়। তার মানে ভাইয়া আমরা মিওসিস প্রক্রিয়ায় একটা জনন কোষ বিভাজিত হয়, আর মাইটোসিস প্রক্রিয়ায় একটা জীবদেহের দেহকোষ বিভাজিত হয়। ব্যাপারটা বুঝতে পারছো তো? মাইটোসিস হচ্ছে দেহকোষ বিভাজন করে, আর এই মিওসিস হচ্ছে জনন কোষ বিভাজন করে। যেমন ভাইয়া উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল ও পাতা ইত্যাদি বর্ধনশীল অঞ্চলের টিস্যুতে মাইটোসিস ঘটে। অর্থাৎ বর্ধনশীল মানে হচ্ছে যে জিনিসগুলো ভাইয়া বড় হয়, ঠিক আছে, ওই জিনিসগুলোতে হচ্ছে মাইটোসিস ঘটে উদ্ভিদের ক্ষেত্রে ভাইয়া। আবার সুপুষ্পক উদ্ভিদের পরাগদানি এবং ডিম্বকে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। ডিম্বক থেকে মানে কি ভাইয়া, এটা হচ্ছে একটা জনন কোষ। সো এই ডিম্বকে কোন কোষ বিভাজনটা করতে হবে মিওসিস। কেন? আমরা জানি যে জনন কোষগুলোতে সবসময় মিওসিস কোষ বিভাজন হয়, আর দেহ কোষগুলোতে সবসময় মাইটোসিস কোষ বিভাজন হয়। এটা আমরা কিন্তু জেনে আসছি। সো যেগুলো দেহ কোষ বিভাজন হওয়া প্রয়োজন ওইগুলো কোন প্রক্রিয়া বিভাজন হবে ভাইয়া? মাইটোসিস কোষ প্রক্রিয়া বিভাজন হবে। আর জনন কোষ যেগুলো বিভাজিত হওয়ার প্রয়োজন ওইগুলো হচ্ছে ভাইয়া মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া হবে। সো ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। এর পরবর্তী টপিক হচ্ছে কোষচক্র। সো ভাইয়া কোষচক্রটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এটা সম্পর্কে আরও ডিপলি আমি একটা ভিডিও বানাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো যারা আমার চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমি তোমাদের প্রত্যেকটা পেজ অনেক ডিপলি আলোচনা করব যাতে তোমাদের বেসিক সব কমপ্লিট হয়ে যায়। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।